ভীমনিপাটনম গ্রামে ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে শ্রীনিবাস বসবাস করে। একবার দেখিয়ে শ্রীবল্লীর উপর ক্রাশ খেয়ে মহা ধুমধামে তাকে বিয়ে করে। বাসর রাতেই ঘটে যায় বিপত্তি। 9টা বাজতেই মেয়েটি টিভির সামনে গিয়ে একভাবে সিরিয়াল দেখতে শুরু করে। এই সিরিয়াল দেখতে মানা করতে গেলে মেয়েটির মধ্যে থাকা আত্মা ভয়ঙ্কর সব তাণ্ডব ঘটাতে শুরু করে। বেচারা শ্রীনিবাস তো ভয়ে ভেজা বেড়াল হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে জানতে পারে শুধুমাত্র তার স্ত্রী নয়, বরং তার দুই বন্ধুর স্ত্রী এবং ধীরে ধীরে গ্রামের সকল বধূরাই এই টিভি সিরিয়ালের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। 9টা বাজলেই কি কারণে সকল গ্রামীণ বধূরা ভুতুড়ে আচরণে সেই সিরিয়াল দেখতে থাকে? কি এমন আছে এই সিরিয়ালে, আর কেনই বা সকল বধূরা এই সিরিয়াল দেখার জন্য পাগল হয়ে যায়? কমেডি হররে ভরপুর শুভম মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমাদের মিষ্টি সামন্থার ছোট্ট একটি ক্যারেক্টার রয়েছে। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সন্ধ্যারাতে মৃত্যুশয্যায় দাদিকে নিয়ে সকলেই চিন্তিত অবস্থায় বসে রয়েছে। দাদির প্রাণ তো যায় যায় অবস্থা। সকালেও দাদি ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? এখন যেন তার প্রাণটাই চলে যাচ্ছে। দাদিমার পাশে তার একমাত্র নাতি কুমার কান্না করছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই এই বাড়িতে উপস্থিত রয়েছে। দাদির এই মুমূর্ষু অবস্থা দেখে সকলেই বুঝে যায় এই বুঝি কোনো দুঃসংবাদ পাওয়া যাবে। রাত 9টা বাজে। এলাকার বড় ঘড়ির আওয়াজ পাওয়া যায়। ঠিক এই মুহূর্তে মৃতশয্যায় দাদিমা ধীরে ধীরে টিভির দিকে কিছু একটা ইশারা করে। দাদিমা কি বলার চেষ্টা করছে তা কেউ বুঝে উঠতে পারে না। এ বিষয়ে কিছুটা লক্ষ্য করে একটি মেয়ে টিভিটা অন করে দেয়। টিভিতে দেখা যায় একটা সিরিয়াল চালু হয়েছে, যে সিরিয়ালের মূল নায়ক হচ্ছে রাজাবাবু। খুশি মনে রাজাবাবু তার স্ত্রীকে একটা ভালো সংবাদ দিতে বাড়ি এসে পৌঁছায়। তবে বাড়িতে গেলেই রাজাবাবুর মা তার হাতে একটি চিঠি ধরিয়ে দেয়। চিঠিতে রাজাবাবুর স্ত্রী সীতা লিখেছে, আমি স্ব ইচ্ছায় চলে যাচ্ছি, আপনি আমার খোঁজ করবেন না। এই চিঠি দেখে আমাদের রাজা সাহেবের হৃদয় তো টুকরো টুকরো হয়ে যায়। এই কাহিনী দেখে কবরের মধ্যে এক পা থাকা দাদিমা দিব্যি জোয়ান বয়সে পদার্পণ করে। অমনি সিরিয়ালের ডিরেক্টরকে গালি দিতে শুরু করে। এত পেঁচানোর দরকার কি? আবেগ হচ্ছেও আর কত ঘোরাবি? রাজা আর সীতার মিলনের জন্য বলতো যে বাংলায় স্টার জলসা হয়েছিস নাকি, যে কাহিনী বছরের পর বছর চলতেই থাকবে? কি একটা অবস্থা! দাদিমার এমন কাহিনী দেখে সকলের চোখ তো কপালে উঠে যায়। যাক, তাও তো দাদিমার অসুস্থতার অ্যান্টিবায়োটিক ওষুধও পাওয়া গেল। এই হচ্ছে ভীমনিপাটনম গ্রাম। সেই গ্রামের অধিবাসী শ্রীনিবাসকে দেখানো হয়। তিনি টিভি অপারেটর। এখন টিভিতে তার একটা শো চলছিল, যে শোতে যে কোনো নাটক কিংবা মুভির ভিডিও কিছু ক্লিপ অডিয়েন্সদের দেখানো হতো। এরপর সেই ভিডিও ক্লিপ শেষ হওয়ার পর অডিয়েন্সদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপের মধ্যে থাকা প্রশ্ন ছুড়ে মারত। এই প্রশ্নের উত্তর দিতে পারলেই অডিয়েন্স পেয়ে যাবে আকর্ষণীয় সব পুরস্কার। আর এসব পুরস্কার পেতে গ্রামীণ অডিয়েন্সরা নিজেদের মতো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। তবে আজকে এই প্রশ্নের ধাঁধায় কেউই সঠিক উত্তর দিতে পারেনি। আসলে শ্রীনিবাস লোকাল টিভি কেবল চালায়, এভাবে শো তৈরি করে নিজের অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করে। তবে কেবল টিভি চ্যানেলের স্টাফ হচ্ছে শ্রীনিবাস আর তার দুই ঘনিষ্ঠ বন্ধু। এই গ্রামের সকল ঘরে শ্রীনিবাসের কেবল টিভি চলে। অন্যদিকে এক দম্পতিকে দেখানো হয়, স্ত্রী গায়ত্রী এবং স্বামী ভেঙ্কটেশ। গায়ত্রী খুব নরম স্বভাবের মেয়ে, বলা যায় স্বামীর কথায় ওঠে আর বসে। স্বামীর কি প্রয়োজন না প্রয়োজন উচ্চারণ করার আগেই গায়ত্রী তার সামনে সবকিছুই হাজির করে রাখে। এত ভালো বউ পেয়েও ভেঙ্কটেশ তার স্ত্রীকে কোনোই মূল্য দিত না। পরবর্তীতে একটি ছোট্ট দোকানে শাহজাহান নামের একটি ছেলেকে দেখানো হয়। সে তার দোকানে বসে কাজ করছিল। এ সময় তার স্ত্রী ফরিদা টিভি সিরিয়ালে দেখা কাহিনী নিয়ে স্বামীর সাথে নানা ধরনের প্যাচাল পারে। কোন টিভির কোন নায়িকার শাড়ি দেখে তার নিজের স্বামীর কাছেও ঠিক এইরকম শাড়ি কেনার আবদার করে বসে। কি শখ, তাই না? ফারিদার কথার মাধ্যমে বোঝা যায় টিভি সিরিয়াল দেখা ফারিদার নেশায় পরিণত হয়েছে। বিকেলবেলা শ্রীনিবাস তার ফ্যামিলি সহ পাত্রী দেখার জন্য একটি বাড়িতে এসেছে। তারা সকলেই মেয়েটির জন্য অপেক্ষা করে বসে রয়েছে, কারণ মেয়েটি চাকরিজীবী। আজকে পাত্র দেখতে আসবে এ বিষয়টা জানার পরেও মেয়েটি তার দায়িত্ব রক্ষার্থে অফিসে অ্যাটেন্ড করেছে। কিছুক্ষণ পরেই পাত্রের শ্রীবল্লী চলে আসে। মা তার হবু বৌমাকে দেখে বলে, তুমি চাইলে রেডি হয়ে আসতে পারো। তবে শ্রীনিবাস শ্রীবল্লীকে এভাবে দেখেও ক্রাশ খেয়ে যায়। তাই সাজগোজি টাইম নষ্ট না করে দুজনে ছাদে কথা বলার জন্য চলে যায়। ছাদে পাঠানো হলো একে অপরের বিষয়ে কথা বলার জন্য। আর এরা কি করলো? দুজনে কি কথা বলবে খুঁজে না পেয়ে অবশেষে ছাদে থাকা পানির ট্যাঙ্কি নিয়ে কথা বলে তারা। হয় নতুন নতুন এরকম অনেক কিছুই হয়।
কথা বলা শেষ, শ্রীনিবাস আর তার পরিবার বাড়ি চলে আসে। শ্রীনিবাসের মায়ের পাত্রীকে পছন্দ হয় না। পাত্র দেখতে আসাতেই অফিস করেছে মেয়েটি, আবার বাড়িতে এসে ফিটফাট না হয়ে নর্মালভাবে পাত্রদের পরিবারের সামনে কথাবার্তা বলেছে। আসলে আদি যুগের মানুষ তো, তাই বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চলা শ্রীবল্লীকে তার পছন্দ হয়নি। তবে শ্রীনিবাসের শ্রীবল্লীকে অনেক পছন্দ হয়েছে, তাই সে তার মাকে বুঝিয়ে শুনিয়ে এই বিয়েতে রাজি করায়। পরদিন সকালে কুমার এই গ্রামে ডিশ টিভির কেবল নিয়ে আসে। এতদিন তো শুধুমাত্র শ্রীনিবাসের কেবল অপারেটর ছিল, আর এখন কুমারের ডিশ লাইনও এই গ্রামে সংযুক্ত হয়েছে। কুমার নতুন এই কাজ ধরেছে, তাই সাধারণকে ডিশের বিষয়ে ডিটেলসে বুঝিয়ে বলতে শুরু করে। তবে একই রাস্তা থেকে শ্রীনিবাস যার পথে কুমারের এইসব কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে যায়, কেননা আগে তো সে নিজে একা এই গ্রামে রাজত্ব করেছে, আর বর্তমানে কুমার তার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। যাই হোক, সে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে শ্রীবল্লীর জন্য কিনে নিয়ে আসা নতুন টিভি সেট আপ করে রাখে। এরপর শ্রীনিবাস তার দুই বন্ধু ভেঙ্কটেশ আর শাহজাহানের কাছে গিয়ে গল্প শুরু করে। তার বিয়ের ব্যাপারটা খুলে বলে। শ্রীনিবাস বিয়ে করবে, দুই বিবাহিত বন্ধু একটু পরামর্শ না দিলে তো চলে না। তবে আমাদের ভেঙ্কটেশ বলে, পুষ্পার মতো তুমি আবার শ্রীবল্লীর সামনে মাথা নত করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের মতো থাকতে হবে, যে কিনা এত সুন্দরী নম্রভদ্র বউ পাওয়ার পরেও তার কোনো মূল্যায়ন করে না। আচ্ছা, মনে করো কাজ শেষে তুমি বাড়িতে ফিরলে, চা কিভাবে চাইবে? শ্রীনিবাস বলে, শ্রীবল্লী, তুমি যদি ব্যস্ত না থাকো তাহলে আমাকে এক কাপ চা দাও তো, আর বেশি ব্যস্ত হলে থাক, আমিই করে নেব। এই কথায় দুই বন্ধুরা হাসতে শুরু করে। শাহজাহান বলে, আমি বাড়ি যেয়ে কফির কথা উচ্চারণ করলে সাথে সাথে আমার স্ত্রী মাথা নত করে আমার কাছে কফি নিয়ে আসে। আর ভেঙ্কটেশ বলে, আমি ঘরে গিয়ে বসতে পারি না, হাতটা বাড়িয়ে দিয়ে ইশারা করলেই আমার স্ত্রী আমার জন্য বানানো চায়ের কাপ হাতে ধরিয়ে দেয়। কি প্রতিসেবা এক একজনের। শ্রীনিবাস বলে, তোমরা কি পাগল? স্ত্রীর সাথে কেউ এরকম ব্যবহার করে? ভেঙ্কটেশ বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীতে দু ধরনের পুরুষ রয়েছে, এক ধরনের হচ্ছে সাধারণ পুরুষ, দ্বিতীয়ত আলফা পুরুষ। আমরা কিন্তু আলফা পুরুষ, স্ত্রীরা সবসময় আমাদের কথা মানতে বাধ্য হয়, আর সাধারণ পুরুষরা তো স্ত্রীর কথা শুনতে বাধ্য। তুমি আমাদের কথা মতো না চললে তোমাকে সারা জীবন স্ত্রীর কথা শুনে যেতে হবে। অনেক হয়েছে কান পড়া দেওয়া, ছেলেটার মাথাটা বিয়ের আগেই নষ্ট করে দিল ওরা। দিনের পর দিন যায়, বিয়ের অনুষ্ঠান চলে আসে। ভেঙ্কটেশ আর শাহজাহানের স্ত্রী শ্রীবল্লীকে অসম্ভব সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর বিভিন্ন রীতি নেওয়াজের মাধ্যমে মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। ফাইনালি সেই কাঙ্ক্ষিত রাত। তবে বন্ধুদের কথাও তো মাথায় রাখতে হবে, শ্রীনিবাসকে আলফা পুরুষ তাকে হতেই হবে। তাই তো বাসর রাতেই রুড কণ্ঠে শ্রীনিবাস তার স্ত্রীকে বলে, দেখো শ্রীবল্লী, দুনিয়ার সকলের সামনে আমি হাসি খুশি থাকলেও ভেতরে খুবই গম্ভীর থাকি। আমার এই রূপটা বাহিরের কেউই জানে না। এই ধরনের অনেক কথা শ্রীনিবাস তার স্ত্রীকেও বলতে শুরু করে, যেন তার স্ত্রীর মনে শ্রীনিবাসের জন্য আতঙ্কের একটা জায়গা তৈরি হয়, যাতে তার স্ত্রী সব সময় তার কদর গুরুত্ব খেয়াল রাখতে পারে। এলাকায় সেই ঘড়ির ঘন্টার আওয়াজ পাওয়া যায়। ঠিক এই মুহূর্তে শ্রীবল্লী টিভির কাছে গিয়ে টিভি অন করে দাদিমার দেখা সেই সিরিয়াল দেখতে শুরু করে। তবে বাসর রাত বলে কথা, কোথায় রোমান্টিক নাটক, মুভি কিংবা গান দেখবে, তা না করে স্ত্রী কেন টিভি সিরিয়াল দেখছে? এসব কথা শ্রীনিবাস শ্রীবল্লীকে বললেও সে যেন কোনো কথার গুরুত্বই দেয় না। দেখা যায় রাজাবাবু তার বন্ধুদের বলছে, যে করেই হোক দ্রুত আমার সীতাকে তোমরা খুঁজে বের করো। না জানি আমি ওকে কত কষ্ট দিয়ে ফেলেছি, যার জন্য ও আমাকে ছেড়ে আর এই ঘর একা করে চলে গিয়েছে। আমি আমার সীতাকে ফিরে পেতে চাই। এদিকে শ্রীনিবাস আবারও তার স্ত্রীকে এই সিরিয়াল দেখতে মানা করতে গেলে তার স্ত্রী এবার ভয়ঙ্করভাবে হাত দিয়ে ইশারায় শ্রীনিবাসকে চুপ করে থাকতে বলে। এমন ব্যবহার দেখে মনের ভেতরে ভয় চাপা রেখে উপরে রাগ দেখিয়ে শ্রীনিবাস ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শ্রীনিবাস নাস্তা করছে। শ্রীবল্লী অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে একেবারে রুম থেকে বের হয়। শ্রীনিবাসের পাশে বসে জিজ্ঞেস করে, কালকে এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে গেলে? তবে শ্রীনিবাসের মনে তো রাগ রয়েছে, তাই এই কথার কোনো উত্তর দেয় না। এই মুহূর্তে শাশুড়ি মা তার ছেলেকে দোসা বানিয়ে দিয়ে যায়। বৌমা বলে, মা, অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে, আপনি প্লিজ আমাকেও খাবারটা দিয়ে যান। ও মা, একই কথা বলল বৌমা, এ কথা তো বউয়ের বলা সাজেনি। কিন্তু তারপরেও শাশুড়ি মা ছেলের বউকে খাবার দিয়ে যায়। বৌমা মজা করে খেয়ে আরো একটা ধোসা শাশুড়ির কাছে যায়। মুখের ওপর তো কিছু বলতে পারে না, তাই রাগ করে রান্নাঘরে গিয়ে হরিম হারিম করে আওয়াজ করে কাজ শুরু করতে থাকে। এই ক্যারেক্টার কি কারোর সাথে মিলে আপনাদের? যাই হোক, খাওয়া দাওয়া শেষে শ্রীনিবাস তার স্ত্রীকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা করেন। মাঝপথে তার অফিস শ্রীবল্লীকে দেখায়। শ্রীবল্লী তাদের অফিসের পাশের ব্যানার দেখায়, যে ব্যানারে লেখা ছিল, কম টাকায় অনেকগুলো চ্যানেল পাবেন। এমন প্রমোশন দেখে শ্রীনিবাস রেগে কুমারকে এসে কথা শোনাতে শুরু করে। তবে শ্রীনিবাস কথা শোনাবে কি, আমাদের শ্রীবল্লীই তো
এমনভাবে কুমারের ওপর রাত ঝাড়তে শুরু করে যা দেখে শ্রীনিবাস নিজের ভাষাই হারিয়ে ফেলে। কোনো মতে নিজের বউকে সেই স্থান থেকে ঠান্ডা করে অফিসের উদ্দেশ্যে রওনা করে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাত হয়ে যায়। শ্রীনিবাস তো পাক্কা রেডি, আজকে তো কিছু একটা হয়েই ছাড়বে। তাই তো শ্রীনিবাস শ্রীবল্লীর সাথে গল্প করতে শুরু করে। কথায় কথায় জানা যায় শ্রীবল্লী খুব ভালো গান পারে। তাই শ্রীনিবাস তাকে রিকোয়েস্ট করে একটা গান শোনানোর জন্য। লজ্জা ভরা মুখ নিয়ে মুচকি হাসি দিয়ে মধুর কণ্ঠে শ্রীবল্লী গান গাইতে শুরু করে। তবে লজ্জায় গান গিয়ে উঠতে পারে না। আচ্ছা, গান গাওয়া বাদ দিয়ে না হয় রোমান্স শুরু হয়ে যাক। তবে এই মুহূর্তে ঘড়ির ঘন্টা বেজে ওঠে। শ্রীবল্লী সোজা গিয়ে টিভির সামনে বসে আবারও সেই পুরনো সিরিয়ালটা দেখা শুরু করে। গভীর মনোযোগে মেয়েটি টিভি দেখছে। শ্রীনিবাস এক পর্যায়ে রেগে যায়, কারণ আজকে তাদের মধুর রাত। কোথায় সুন্দরভাবে রাত কাটাবে তা না করে টিভি সিরিয়াল দেখতে বসেছে। যত কথাই শ্রীনিবাস বলুক না কেন, শ্রীবল্লী যেন কোনো কথাই কানে শুনছে না। সে তার মতো করে টিভি দেখেই যাচ্ছে। এক পর্যায়ে রেগে শ্রীনিবাস টিভির প্লাগ খুলে ফেলে। শ্রীবল্লী রাগে চোখে শ্রীনিবাসের হাত থেকে প্লাগটা নিয়ে যথাযথ স্থানে লাগিয়ে দেয়। এরপর আবার টিভি দেখতে শুরু করে। শ্রীনিবাস আবারও প্লাগ খুলতেই যাবে, অমনি শ্রীবল্লী পেছনে থাকা খাট এক হাত নিয়ে সজোরে ধাক্কা দেয়। এরপরে চিৎকার করে বলে, শ্রীনিবাস, এটা বন্ধ করবে না, টিভি বন্ধ করবে না। শ্রীবল্লীর এমন ভয়ঙ্কর রূপ দেখে শ্রীনিবাস সেখানেই আতঙ্কিত হয়ে পড়ে। রাত এভাবেই পার হয়ে যায়। শ্রীনিবাস এখনো কালকের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তাই সকল ঘটনা দুই বন্ধুকে খুলে বলে। তবে অদ্ভুত ব্যাপার কি জানেন, শাহজাহানও একই কথা বলে। রাত 9টা বাজলেই সেই সিরিয়াল শুরু হয়ে যায়। সিরিয়ালের নাম জন্ম ও জন্মান্তরের বন্ধন। শাহজাহান বলে, কালকে রাতে আমার স্ত্রীও এই সিরিয়াল দেখার জন্য আমাকে এমনভাবে ছুঁড়ে ফেলেছে, আমি বস্তার নিচে পড়ে গিয়েছিলাম। এরপর সে এই সিরিয়াল দেখতে বসে। দুই বন্ধুর কথা খাপে খাপ মিলে যায়। তবে ভেঙ্কটেশ মহারাজা এসব কথার কোনো পাত্তাই দেয় না। সে তো হেসে উড়িয়ে দেয়, কারণ তাকে তার বউ জমের মতো ভয় পায়। এসব সিরিয়াল তার সামনে রেখে দিলে ভেঙ্কটেশের স্ত্রী উল্টাপাল্টা কোনো কাজই করবে না। তো চলুন দেখা যাক আজকে রাত্রে কি হয়। আমাদের মতো শ্রীনিবাস আর শাহজাহান রাতের বেলা জানলা দিয়ে উঁকি মেরে ভেঙ্কটেশের রুমের পরিস্থিতি দেখার জন্য চেষ্টা করছে। স্ত্রী আয়রন করছে, স্বামী পায়ের উপর পা তুলে টিভি দেখছে। এরপর হাত দিয়ে চায়ের ইশারা করে। এই মুহূর্তে গ্রামের ঘড়িতে 9টা বাজার আওয়াজ পাওয়া যায়। গায়ত্রী ভেতরে চলে যায়। ভেঙ্কটেশ সেই একটা ভাব নেয়, কারণ সে মনে করে তার স্ত্রী হয়তো তার জন্য চা নিয়ে আসতে গিয়েছে। তবে না, আজকে হয় উল্টোটা। মেয়েটি একটা চেয়ার নিয়ে এসে টেবিল থেকে রিমোট নিয়ে বসে। এরপর ভেঙ্কটেশের চোখের সামনে চ্যানেলটি পাল্টিয়ে সেই সিরিয়ালের চ্যানেলে নিয়ে আসে। ভেঙ্কটেশের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। রেগে টিভি বন্ধ করে রিমোটের ব্যাটারি ছুঁড়ে ফেলে দেয়। গায়ত্রী ভেঙ্কটেশের কাছে গিয়ে খুবই শক্ত কণ্ঠে বলে, ব্যাটারি আমাকে দাও। তবে ভেঙ্কটেশ এটা করবে না। তাই গায়ত্রী চোখের পলকে নিজের এক হাত দিয়ে ভেঙ্কটেশের গলা চেপে জাগিয়ে তোলে। এরপর সজোরে ছিটকে ফেলে দেয় তাকে। আবারও গায়ত্রী ভেঙ্কটেশের কাছে ব্যাটারি চাইতে থাকে। ভেঙ্কটেশ আতঙ্কিত হয়ে সারা ঘর ব্যাটারি খুঁজতে থাকে। প্রাণ যায় যায় অবস্থা। এই মুহূর্তে সিরিয়ালের গান বেজে ওঠে। গায়ত্রী সেই স্থান থেকে বেরিয়ে হাসি মুখে টিভির দিকে যেতে শুরু করে। আসলে দুই বন্ধু নিজের বাড়ির রিমোট নিয়ে এসে এই বাড়ির টিভি অন করেছে। বন্ধুরা বলে ওঠে, দেখেছো, তোমার স্ত্রীও পুরোপুরি চন্দ্রমুখীতে পরিণত হয়েছে। পরদিন, উফ, ও মা, ভাইজানের শরীরে ব্যথা এখনো কমেনি। ভালোই তো হয়েছে, এতদিন বউকে জ্বালিয়েছে, এখন না হয় একটু বউয়ের যন্ত্রণা সহ্য করুক। যাই হোক, তারা তিনজনে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে। কেন তাদের বউয়েরা হঠাৎ করে এমন ব্যবহার করছে, আর ওই সিরিয়ালের মধ্যে কি রয়েছে যার জন্য তারা 9টা বাজলেই অমন রহস্যজনক সব ব্যবহার করে। যে স্ত্রীরা স্বামীর কথায় উঠতো বসতো, আর এখন তারা সিরিয়াল দেখার জন্য নিজেদের স্বামীদের পাত্তাও দেয় না। বন্ধুরা সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে তারা তাদের স্ত্রীদের সাথে কথা বলবে। কিন্তু তারা এটা বুঝে যায় রাত 9টা বাজলেই হয়তো তাদের শরীরে কোনো আত্মার প্রবেশ ঘটে। সবাই যার যার বাসায় চলে যায়। পরদিন সকালে মা তার ছেলের কাছে এসে বলে, তোরা ভালো আছিস তো? তোদের মধ্যে ঝগড়া হয় না তো? কালকে রাতে স্ত্রী বললে কি ছাদ থেকে কাপড় আনতে বলেছিলাম, কিন্তু এমন ভাবে টিভি সিরিয়াল দেখছিল যে আমার কোনো কথার গুরুত্বই দিল না। এমনটা কেন করলো? এই মুহূর্তে স্ত্রী বললে সেখানে চলে আসে। মা চুপ করে কাজ করতে থাকে। দেখা যায় এক রাতের ক্যালমার জন্য ভেঙ্কটেশ, শাহজাহান, শ্রীনিবাস তিনজনেই যার যার নিজের স্ত্রীকে ভয় পেতে শুরু করে। ভুল ধরা যার রক্তে মিশে গিয়েছে, সে আজ তার স্ত্রীকে কোনো ধরনের ভুলের কথা বলে না। যাক, দিন এভাবেই চলতে থাকে। আজ রাতে বিদ্যুৎ চমকাচ্ছে। স্ত্রী বলে, ওয়েদার খুব সুন্দর, যদি রোমান্টিক কোনো মুভি দেখা যেত। শ্রীনিবাস ব্যবস্থাপনার কথা বলে এই সুযোগে বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে এসে দেখা যায় সে আর তার বন্ধুরা শুধুমাত্র যে বাইরে বেরিয়ে এসেছে তা কিন্তু নয়। আজ পুরো মহল্লার পুরুষেরা বাইরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে রয়েছে।
অর্থাৎ তাদের সকলের সাথে ঠিক একই ঘটনা ঘটছে। রাত 9টা বাজতে দেরি আছে, তবে মহিলাদের অদ্ভুত রহস্যময় ব্যবহার হতে দেরি নেই। গ্রামের সকল পুরুষরা আতঙ্কিত হয়ে পড়েছে, কোনো মতে রাত পার করে দেয়। সকালে 3 বন্ধু বলাবলি করে গ্রামে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, তবে একজন পুরুষও এই ব্যাপারে মুখ খোলেনি। সকলেই বিষয়টা চাপিয়ে রেখেছে। এদিকে স্ত্রী বললে গায়ত্রী, ফারিদা নিজেদের মধ্যে যে কিছুটা পরিবর্তন এসেছে এটা তারা বুঝতে পারে, তবে সকলের জীবনই এইভাবে চলতে থাকে। কেউ বুঝে উঠতে পারে না এমনকি ঘটনার জন্য তাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। সময়ের সাথে সাথে রাত হলেই সব পুরুষেরা বাইরে এক জায়গায় একত্রিত হয়ে বসে, ভোর রাতে বাসায় গিয়ে ঘুমায়। একদিন শ্রীবল্লী শ্রীনিবাসের কাছে এসে বসে, এরপর বলে, আমি কি কোনো অন্যায় করেছি? আপনি কেন আমার সাথে এমন ব্যবহার করেন? আমি সংসারের কাজে হাত লাগাই না, তাই কি আপনি রাগ করেছেন? আসলে ছোট থেকে ঘরের কোনো কাজে আমি হাত দেইনি, তাই কিছু আমি পারি না, তবে মা শিখিয়ে দিলে আমি পারবো। খোঁজ খবর লাগিয়ে পরদিন 3 বন্ধু মিলে খুব প্রচলিত মায়াতান্ত্রিকের বাড়িতে চলে যায়। তারা বাড়িতে পা রাখতেই সঙ্গে সঙ্গে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। ঘড়ির কাঁটা যেন থমকে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। দেয়ালে খোদাই করা রহস্যময় চিহ্ন ও তান্ত্রিক দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। মায়া ঘোর ধ্যানমগ্নে ছিল। ধ্যান করা শেষ হলে চোখ খুলে 3 বন্ধুর সমস্যা বুঝতে পারে। মায়া এই সমস্যা থেকে বাঁচার উপায় হিসেবে একটা মন্ত্র পড়ে 10 লাখ বার জাপ করতে বলে, যা শুনে 3 বন্ধু ভয় পেয়ে যায়। কারণ জাপ করতে কয়েকবারেই যেখানে তাদের কষ্ট হয়ে যাবে সেখানে 10 লাখ বার করার কথা বলেছে। মায়া তাদের চেহারার হাল দেখে বুঝতে পারে এরা এসব করতে পারবে না। তাই মায়া বলে, এই কাজ আমার শিষ্য দেখে নেবে, তোমরা তার পরিবর্তে 10,000 টাকা দাও। আর তাছাড়াও আরো কিছু নিয়ম কানুন রয়েছে। যেসব নিয়ম কানুন শুনে 3 বন্ধু বুঝে যায় তাদের পক্ষে এই কাজগুলো করা কোনোভাবেই সম্ভব নয়। কোনো উপায় না পেয়ে 3 বন্ধু মিলে 10,000 টাকা ম্যানেজ করে মায়ার হাতে দিয়ে দেয়। এরপর মায়ার শিষ্য তাদের হাতে একটা লিকুইডের বোতল দিয়ে দেয়। এই লিকুইডের কিছু অংশ একটা পাত্রে রেখে সেই পাত্রে স্ত্রীদের কাটা চুল দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে সেই পাত্র থেকে ধোঁয়া বের হবে, আর এই ধোঁয়ার মধ্য থেকে আসল ভূতকে আমরা দেখতে পারবো। মায়াতান্ত্রিকের সব কথা শুনে সকলে বাড়ি ফিরে আসে। রাতের বেলায় সকলের স্ত্রীরা 9টার সময় গভীর ধ্যানে টিভি দেখছে। তারা 3 জনেই একটি পাত্রে সে লিকুইড ঢালে। এরপর চুল কাটার পালা। ফারিদা দোলনায় বসে ঘোমটা দিয়ে টিভি দেখছে। শাহজাহান দোলনার সাথে সাথে সামনে এগিয়ে ঘোমটা খুলে ফেলে, তবে চুল কাটতে গেলে সকল স্ত্রীরা টিভির কাহিনী দেখে চিৎকার করে ওঠে, আর ভীত জামাইরা ভয়ে এক কোণে চুপ হয়ে বসে থাকে। রাজাবাবুর পাশের রাস্তা দিয়ে তার স্ত্রী চলে যাচ্ছিল, তাই এ বিষয়ে সকলে চিৎকার করে বলতে থাকে। ফারিদা তো নিজের স্বামীর চুলের মুখে ধরে টানতে টানতে এসব কথা বলে। বুঝতে পারছেন শাহজাহানের কি অবস্থা হচ্ছে? যাক, নানা রং তামাশা শেষে 3 বন্ধু চুল কাটতে সক্ষম হয়। এরপর সে লিকুইডের মধ্যে চুলগুলো ফেলে দেয়। দূর কোথাকার ভূত, সকলে তো অপেক্ষা করছে ভূতনির জন্য, তবে তার তো দেখা নাই। ভেঙ্কটেশ রাগের বশে ভূত দেখতে না পেয়ে বাটিটা ওই কুয়োর মধ্যে ফেলে দেয়। রাত গভীর হয়ে যায়, আকাশের চাঁদ মেঘে ঢেকে যায়। ভাই তো আগুন ধরিয়ে টান মারছে, তবে এই মুহূর্তে ওর মধ্য থেকে ধোঁয়া বের হয়। যে যেখানে বাটিটা রেখেছিল সেই স্থান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এই ধোঁয়ার তীব্রতা এমন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এত ধোঁয়ার মধ্যে কেউ কারো চেহারা দেখতে পারছে না। কোনো মতে ধোঁয়া পরিষ্কার করে যার যার স্ত্রীর কাছে আসলে তাদের স্ত্রীর মধ্যে নানি দাদিদের থাকা আত্মাকে দেখতে পায়। নানি দাদিরা আরামসে বসে তাদের সময়কাল থেকে শুরু হওয়া টিভি সিরিয়াল এখন পর্যন্ত দেখে যাচ্ছে। ব্যাস, ভোর হতে না হতে আবার সমালোচনা শুরু হয়ে যায়। ভাই, মরার পরেও এই সিরিয়াল দেখা এতটাই কি জরুরি? সিরিয়াল বলে কথা, বুঝতে তো হবে। এই সিরিয়ালের জন্য কবর থেকে সকল নানি দাদিদের আত্মা উঠে আসে। কি হাস্যকর বিষয়, তাই না? সকলেই চিন্তিত। অন্যদিকে কুমারের বাড়িতে কুমার তার স্ত্রীর সাথে রোমান্স করা অবস্থায় ফোনে কথা বলছিল, আর দাদিমা সিরিয়াল দেখে টিভির সাথে আপন মনে ঝগড়া করে যাচ্ছে। কুমার এখনো বিষয়টা টের পায়নি, কারণ তার দাদি তো এখনো বেঁচে রয়েছে। চায়ের দোকানে সকলে বসে রয়েছে। এ সময় অ্যাড দেখানো হয় এই শুক্রবার অনেক অপেক্ষার পর রাজাবাবু আর সীতাকে মিলিয়ে দেয়া হবে, অর্থাৎ এই সিরিয়ালের অন্তিম পর্ব শুক্রবার হবে। সকলেই তো মহা খুশি, কারণ সিরিয়াল শেষ আর তাদের জীবনের প্যারাও হয়তো শেষ হয়ে যাবে। এই খুশিতে গ্রামের সকল পুরুষ আত্মহারা হয়ে যায়। মাত্র কটা দিন তো, এতে তো সহ্য করে থাকাই যায়, তাই না? তাই যার যার নিজ স্বামীরা প্রতিসেবা করার জন্য 9টা বাজলেই টিভির সামনে চেয়ার পেতে দেয়, যাতে তাদের স্ত্রী আরামসে বসে এসব কাহিনী দেখতে পারেন। সিরিয়াল শুরু হয়ে যায়। অবশেষে রাজাবাবু তার স্ত্রীকে দেখে নেয় আর তার ভুলের জন্য মাফ চাইতে থাকে। রাজাবাবু বলে, আমাকে ক্ষমা করে দাও সীতা, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না।
আমি পুরোপুরি বদলে গিয়েছি। এখন থেকে আমি তোমার ভালো স্বামী হয়ে দেখাবো। এই কাহিনী দেখে তো সকল ভূতেরা খুশি হয়ে যায়। সিরিয়ালের মধ্যে রাজাবাবু এসব কথা বলার সময় ঝুম বৃষ্টি হচ্ছিল। পাশে থাকা একটা গাছের ডাল রাজাবাবুর মাথায় এসে পড়ে। মাথা থেকে অঝরে রক্ত পড়তে শুরু করে। সীতা চিন্তিত হয়ে যায়। তবে চোখের পলকেই এই ডালের জন্য রাজাবাবু তার সকল স্মৃতি ভুলে যায়। এমনকি তার স্ত্রীকেও সে চিনতে পারে না। ব্যাস, এখানেই কাহিনী শেষ নয়, আরো অনেক দূর অতিক্রম করবে তো কাহিনী। এই পরিস্থিতি দেখে ভাইদের অবস্থা কি হতে পারে বুঝতেই পারছেন। এদিকে নানি দাদির আত্মারাও টিভির সামনে ঝগড়া করতে শুরু করে। সিরিয়ালে দেখা যায় রাজাবাবুকে নিয়ে সীতা হসপিটালে গিয়েছে। ডক্টর চেক আপের পর বলে রাজাবাবুর মাথায় আঘাত লাগার জন্য প্রায় 1 বছরের স্মৃতিশক্তি সে ভুলে গিয়েছে। অর্থাৎ গত 1 বছর আগে রাজাবাবু যেরকম খারাপ ছিল, সীতার সাথে যেমনটা খারাপ ব্যবহার করত, তিনি সেই ক্যারেক্টারে ফিরে যাবেন। তবে সীতাও কম নয়, সে তার স্বামীকে সেবা করবে এবং ধীরে ধীরে অতীতের স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। বলা যায় আরো কয়েক শত বছর নানি দাদিদের আত্মার প্রচলন থেকেই যাবে। কি করা যায়? অবশেষে গ্রামের সকল পুরুষরা মায়াতান্ত্রিকের বাড়িতে চলে যায়। মায়াতান্ত্রিক বলে, যে গল্প শেষ হয় না সে গল্প আসলে তোমাদের জীবনেরই ছায়া। তোমরা যখন নিজেকে ভুলে গিয়েছো, তখন সিরিয়ালও শেষ হওয়া ভুলে গিয়েছে। গল্প শেষ করতে চাইলে আগে নিজেদের গল্পের শুরু খুঁজে বের করো। এই সকল সমস্যার সমাধান তোমাদের হাতেই রয়েছে। সকলেই এসব কথা শুনে বাড়ি ফিরে যায়। শ্রীনিবাস এসে শ্রীবল্লীর পাশে শুয়ে পড়ে। তবে হঠাৎ দাদিমার আত্মাকে দেখে ভয় কেঁপে ওঠে। এরপর সে নিচে নেমে যায়, নিচে শোয়ার জন্য তৈরি হয়। তবে এই বিষয়টা শ্রীবল্লী লক্ষ্য করে। পরক্ষণেই সে ঘুমিয়ে যায়। সকালবেলা শ্রীবল্লী উঠান ঝাড় দেয়, ঘর পরিষ্কার করে, রান্না করার চেষ্টা করে। সকলে এসব কিছু দেখে কিছুটা অবাক হয়ে যায়। অভিজ্ঞতা না থাকায় গরম জিনিসে হাত দিয়ে শ্রীবল্লীর হাতে ছ্যাঁকা লাগে। তার চিৎকারের আওয়াজ শুনে শ্রীনিবাস এসে বিষয়টা জানতে চায়। কিছু না বলে সে সেই স্থান থেকে গিয়ে কান্না করতে শুরু করে। শ্রীনিবাস তার কাছে গিয়ে বলে, এমন করছো কেন? কোনো সমস্যা হয়েছে? শ্রীবল্লী বলে, কিছুদিন আগেও তো আমি একই প্রশ্ন করেছিলাম, কই তুমি তো কোনো উত্তর দাওনি। এমন পরিস্থিতিতে সত্যিটা বলা ছাড়া আর কোনো উপায় নেই। সব ঘটনা শ্রীনিবাস শ্রীবল্লীকে খুলে বলেন। তবে এসব তো অবিশ্বাস্য কথা, শ্রীবল্লীর বিশ্বাস হবে না, এটাই স্বাভাবিক। কথায় কথায় সিরিয়ালের সম্পর্কে একটু খারাপ কথা বলায় হুট করে শ্রীবল্লী রেগে যায়। শ্রীনিবাস তাকে ঠান্ডা করতে জড়িয়ে ধরে। তবে লক্ষ্য করে দাদিমার আত্মা শ্রীবল্লীর শরীরে জাগ্রত হয়েছে। পাশেই খাট আপনা আপনি নড়ছে। শ্রীনিবাসকে দাদিমা বলে, আমার সিরিয়ালকে খবরদার কিছু বলবে না। এই পরিস্থিতি দেখে শ্রীনিবাস ভয়ে দ্রুত সেই স্থান থেকে কেটে পড়ে। সিরিয়াল দেখার টাইম শেষ হয়ে যায়। শ্রীবল্লী নিজের জ্ঞানে ফিরে আসে। পরদিন সকালে তিনজনে মিলে আলোচনায় বসে। শ্রীবল্লী, ফারিদা, গায়ত্রী তিনজনে বলাবলি করে, রাত হলে আমাদের সাথে কিছু একটা হয়, কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না। শ্রীবল্লীকে সকল ঘটনা শ্রীনিবাস খুলে বলেছে। তবে বাকি দুজনকে তার স্বামীরা কিছুই বলেনি। শ্রীবল্লীর কথা শুনে অপর দুজন এসব কথা বিশ্বাস করে না। পরবর্তীতে দেখা যায় শ্রীনিবাসের কাছে বাকি 2 বন্ধু এসে বউকে সবকিছু বলে দেওয়ার জন্য কথা শোনাতে শুরু করে। 2 বন্ধুরা বলছিল, যার যার নিজেদের স্ত্রীকে এসব বিষয়ে কিছুই জানাবো না, কিন্তু তোমার স্ত্রীর মাধ্যমে আমাদের স্ত্রী এসব জানতে পেরেছে। এবার আমাদেরকে এসব বিষয়ে জিজ্ঞাসা করছে। শ্রীনিবাস কান্না করতে করতে কালকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এই ঘটনা তার স্ত্রীর কাছে স্বীকার করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। আর শ্রীনিবাস তো জানতো না এর কথা শ্রীবল্লী, ফারিদা আর গায়ত্রীর সাথে শেয়ার করবে। পরবর্তীতে সকল স্ত্রীরা এই সমস্যার সমাধানের জন্য টিভি অফ করে দিতে বলেন, রিমোটের ব্যাটারিও ছুঁড়ে ফেলতে বলেন, নানা ধরনের পদ্ধতি বলেন। তবে আমরা তো দেখেছি এসব পদ্ধতি অলরেডি সকল স্বামীরা ট্রাই করে ফেলেছে। তাই সকলেই বলে এভাবে কাজ হবে না, আমাদের সিরিয়ালটাকে বন্ধ করতেই হবে। সেদিন রাতের বেলা শ্রীবল্লী আবারও সিরিয়াল দেখছে। এ সময় রাজাবাবু তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে শ্রীবল্লী রেগে হাতে থাকা গ্লাস দেয়ালে ছুঁড়ে মারে। যত ধরনের গালাগাল দিয়ে কথা বলতে শুরু করে। আমাদের শ্রীনিবাস ভয়ে দৌড়ে রুম থেকে পালিয়ে বের হয়। বাইরে বাবা মা প্রতিদিন তার স্ত্রীর এমন ব্যবহারের জন্য কারণ জিজ্ঞেস করে। শ্রীনিবাস রেগে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। 3 বন্ধু রাতে আবারও কথা বলছিল। পাশেই কুমারের সুখী পরিবার দেখে 3 বন্ধুর জ্বলন হতে থাকে। এই বুড়ি যে কবে মরবে, তাহলেই কুমারের উচিত শিক্ষা হবে। রাতের বেলা ভেঙ্কটেশের জন্য বিভিন্ন পদের রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে তার স্ত্রী। ভেঙ্কটেশ খেতে বসে যায়। 9টা বাজতেই সিরিয়াল শুরু হয়ে যায়। গায়ত্রী সুন্দর করে টিভির সামনে বসে সিরিয়াল দেখা শুরু করে। টিভিতে রাজাবাবু তার স্ত্রীকে অত্যাচার করছে। এইটা দেখে গায়ত্রী রেগে খাবার টেবিলে এসে তার স্বামীর সামনে থাকা সকল খাবার ছুঁড়ে ফেলে। আর আমাদের বাঘ চুপ করে বেড়ালের মতো গায়ত্রীর দিকে তাকিয়ে থাকে। আজকের রাতটা অন্যরকম রাত।
চাঁদ লাল বর্ণের হয়ে গিয়েছে। সিরিয়ালের রাজাবাবু তার স্ত্রীকে নির্মমভাবে অত্যাচার করছে, আর বাস্তব লাইফে সকল স্ত্রীরা রেগে আগুন হয়ে যাচ্ছে। এই আগুনের তাপ যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ঘরের সবকিছু আপনা আপনি ছিটকে পড়তে শুরু করে। পুরো গ্রামে যেন ভূতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর ঘরের মধ্যে বউয়েরা তার স্বামীদের নানাভাবে অত্যাচার শুরু করে। এমন ওয়ার্নিং দেয় যে জন্মের মতো স্ত্রীদের টর্চার করা সারা জীবনের মতো ভুলে যাবে। পরদিন আর কি করবে? আগের দিনের সব ঘটনা বন্ধুরা বলাবলি করে। টিভিতে আজকে রাজাবাবুর একটা অনুষ্ঠান চলছিল। সেখানে গায়ত্রী ফারিদা শ্রীবল্লী ফোন করে এই জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালটা বন্ধ করতে বলে। সীতাকে কেন এত টর্চার করা হচ্ছে? অনেক তো হলো পর্ব, এখন সিরিয়ালটা বন্ধ করা দরকার। তবে রাজাবাবু বলে এই সিরিয়ালের জন্য আমাদের চ্যানেল অনেক টিআরপি পাচ্ছে। এই সিরিয়াল খুব জনপ্রিয়তা পেয়েছে। আমাদের ইচ্ছা আমরা এই সিরিয়াল চালিয়ে যাব। তোমাদের পছন্দ না হলে দেখবে না। এই মুহূর্তে শ্রীনিবাসের মাথায় কোনো বুদ্ধি আসে। বন্ধুরা প্ল্যান করে নিজেদের টিভি কেবলের মাধ্যমে রাজাবাবু আর সীতার সিরিয়ালের ভিডিও তৈরি করে স্বামী স্ত্রীর মিলন করিয়ে দিয়ে কাহিনী শেষ করে দেবে। এই আইডিয়া অনুযায়ী তারা ক্যামেরাম্যান এবং একজন ডিরেক্টরকে ফুল স্টোরি ডিটেলস বলে স্বামীর কাহিনী লিখতে বলে, যাতে করে যত দ্রুত সম্ভব রাজাবাবু আর সীতার মিলন করানো যায়। ডিরেক্টর কাহিনী তৈরি করে ফেলে। এরপর নর্মাল দুইজন অ্যাক্টরকে দিয়ে রাজা আর সীতার মিলনের ভিডিও তৈরি করা হয়। এরপর কেবল অপারেটরের 9টার সময় সেট করে রাখা হয়। আর এই প্ল্যান তাদের কাজ হয়। ভূতেরা খুব মজা করে সীতা আর রাজাবাবুর মিলনের এই পর্বগুলো দেখা শুরু করে, যার জন্য পরদিন থেকে কুমারের ডিশ লাইন বাদ দিয়ে দেয় অনেকেই। সকলে শ্রীনিবাসের লাইন নিতে শুরু করে। ডিরেক্টর সহ সকলে মিলে প্ল্যান করে হুট করে তো নায়ক নায়িকাকে একসাথে মিলিয়ে দেওয়া যাবে না, কিছু তো কাহিনী রটাতে হবে, যার জন্য তাদের মিলন হবে। রাতের বেলা দেখা যায় সিরিয়ালের সীতা রাজাবাবুকে বলছে, আপনার জন্য আমি আমার জবটা ছেড়ে দিয়েছি, আমি আপনাকে নিয়ে ভালো থাকতে চাই। এই পার্ট ভূতেদের কারোর পছন্দ হয় না, কারণ তারা মনে করে রাজাবাবুকে ভালোবেসে সীতা নিজের ইচ্ছেকে মাটি চাপা দিচ্ছে। তাই আবারও ঘরের মহিলারা তাণ্ডব শুরু করে দেয়। রাগের বশে স্ত্রীরা নিজেদেরই ক্ষতি করতে শুরু করে। নিমেষেই সকলে জ্ঞানহারা হয়ে পড়ে। সকলকে হসপিটালে ভর্তি করানো হয়, কারণ তারা 3জনেই আহত হয়েছে। এই পরিস্থিতির পর স্ত্রীরা অবশ্যই মানতে বাধ্য হয় তাদের সাথে প্রতি রাতে কিছু একটা ঘটতে থাকে। শ্রীনিবাস এসব সহ্য করতে পারছিল না, বাড়ি গিয়ে কান্না শুরু করে। কারণ আজকে তার ভালোবাসার মানুষ ভাঙা কাছের উপর দিয়ে হেঁটে গিয়েছে, যার জন্য বিপদ ঘটে গিয়েছে। তবে সামনে এর থেকেও বড় ধরনের বিপদ হতে পারে। তখন কি করে এই বিষয়গুলো সামাল দেবে তারা? চোখের সামনে এসব কিছু দেখেও তারা কিছুই করতে পারছে না। এবার বন্ধু আর তার বউরা মিলে এই এপিসোড শেষ করার জন্য স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতে শুরু করে। শেষমেশ খুব সুন্দর করে একটা এপিসোডের স্ক্রিপ্ট লিখে রাজা আর সীতার মিলনের ভিডিও তৈরি করে। সকলেই আজ মহাখুশি। হয়তো তাদের সকলের জীবন থেকে আতঙ্কিত দিনটি চলে যাবে। শ্রীনিবাসের বাবা মাও শ্রীবল্লীর কাছেই বসে, কারণ মৃত মায়ের চেহারা দেখা যাবে। টিভি চালু করা হয়। শো শুরু হতে এখনো 5 মিনিট বাকি। তবে টিভিতে সবকিছু ঝিরঝির করছে। তারা বুঝতে পারে কোনো একটা ঝামেলা হয়েছে, পরিস্থিতি এখন খারাপ হবে। বিষয়টা বুঝতে পেরে শ্রীবল্লীর হাত পা বেঁধে রাখা হয়। এমন করে সকল স্ত্রীরা নিজ থেকেই বলে, আমাদের আটকে ফেলো। তাদের আটকে ফেলে স্বামীরা বাইরে বেরিয়ে আসে। ঘড়িতে রাত 9টা বাজে। পুরো গ্রামে ভুতুড়ে তাণ্ডব শুরু হয়ে যায়। টিভি শো না দেখতে পেয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করে স্ত্রীরা। শ্রীবল্লী চেয়ারে থাকা অবস্থায় হাওয়ায় ভাসতে শুরু করে। 3 বন্ধু দ্রুত কেবল অপারেটর অফিসে চলে যায়। দেখতে পায় অপারেটর অফিসের লাইন কেটে দেওয়া হয়েছে আর কেবলের বক্স ছুঁড়ে ফেলে দিয়েছে। এই কাজটি করেছে কুমার। এখন তারা কি করবে? তবে শ্রীনিবাস গ্রামের সকলকে একটি জায়গায় সকল টিভি একত্রিত করতে বলে। সকলেই টিভি একত্রিত করে। যদিও শ্রীনিবাসের কাছে বক্স ছিল না, তবে সে আর তার বন্ধুরা সম্ভবত তাদের কেবল টিভি পরিচালনার অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে শহরের টিভিগুলোকে সংযুক্ত করেছিল। এরপর মাইকের সাহায্যে পুরো এলাকায় সেই টিভির সাউন্ড লাগিয়ে দেয়। সাউন্ড শুনেই সকল মহিলারা হুমড়ি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর যথাযথ স্থানে এসে সকলেই রাজা আর সীতার এপিসোড দেখতে শুরু করে। সীতা আর রাজার শত মান অভিমান শেষে ভালোবাসার দিন শুরু হয়। আর ভালোবাসা দেখিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালটি এখানেই সমাপ্ত হয়। সকলেই খুশি। সকল নানি দাদির ভূতনি খুশি হয়ে যায়। কয়েক মাস পরে দেখা যায় ভেঙ্কটেশ আর শাহজাহানের চরিত্রে অনেকটা পরিবর্তন এসেছে। তারা এখন তাদের স্ত্রীকে সম্মান করে। 3 বন্ধু সুখে জীবনযাপন করতে থাকে। তবে কিছুদিন পর কুমার এসে শ্রীনিবাসের কাছে কান্না করতে করতে বলে, ওই দিন তোমার কেবল অপারেটর ছুঁড়ে ফেলেছিলাম আর গিয়ে আমার দাদির মাথায় লাগে। দাদিমা মারা যায়, যার জন্য সেও জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালটি দেখতেই
আমার স্ত্রীর শরীরে রোজ রাতে প্রবেশ করে। ভাই, তুমি প্লিজ তোমার কেবল অপারেটর আমাকে দিয়ে দাও না। আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে সুন্দর করে স্কিপ করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।